এফএইচ এডুকেশন জোনে আপনাদের স্বাগত। আপনারা যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আজকের আলোচনার বিষয় বিএড ফোর্থ সেমিস্টার প্র্যাকটিকাম কোর্স ইপিসি 4। টপিক নেম সিলেক্ট yoga practice for person of average health for practical yoga session, অর্থাৎ গড় স্বাস্থ্যের ব্যক্তিদের জন্য যোগব্যায়াম চর্চার নির্বাচন। এই প্র্যাকটিকামটি শুরুতে থাকবে একটি কন্টেন্ট বা সূচিপত্র। এই কন্টেন্ট বা সূচিপত্রে কী কী বিষয় থাকবে? বাঁদিকে থাকবে ক্রমিক সংখ্যা, মাঝে থাকবে বিষয় এবং ডান দিকে থাকবে পৃষ্ঠা নম্বর। যেমন এখানে 1 নম্বর সিরিয়ালে আছে আসন, 2 নম্বরে আছে ক্রিয়া, 3 নম্বরে আছে মুদ্রা, 4 নম্বরে আছে প্রাণায়াম। কন্টেন্ট অনুযায়ী প্রথমে আছে আসন। আসন 4টি ভাবে সম্পন্ন হয়। প্রথমে আছে চিত হয়ে শোয়া অবস্থায় আসন, দ্বিতীয় আছে উপর হয়ে শোয়া অবস্থায় আসন, তৃতীয় আছে বসা অবস্থায় আসন এবং চতুর্থ আছে দাঁড়ানো অবস্থায় আসন। চিত হয়ে শোয়া অবস্থায় যে সমস্ত আসনগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। যেমন শবাসন, হলাসন, চক্রাসন, সর্বাঙ্গাসন, নৌকাসন, মৎস্যাসন এবং পবন মুক্ত আসন। চিত হয়ে শোয়া অবস্থায় যে সমস্ত আসনগুলো আছে তার প্রথম ভাগে আমরা এখানে দেখতে পাচ্ছি শবাসন, অর্থাৎ সংস্কৃতেও সব শব্দের অর্থ মৃতদেহ। অর্থাৎ এই আসনটি করার সময় মাটিতে চিত হয়ে শুয়ে মৃত মানুষের ন্যায় থাকতে হয় বলে এই আসনের নাম শবাসন। তো এই আসন কিভাবে করতে হয় আমরা একটু দেখে নিই। প্রথমে চিত হয়ে শুয়ে পা দুটি লম্বা করে ছড়িয়ে দিতে হবে। 2, হাত দুটি শরীরের দুপাশে দেহ সংলগ্ন রাখতে হবে। 3, হাতের চেটো শিথিল রেখে মৃতের মতো শুয়ে থাকতে হবে। 4, চোখের পাতা ও মুখ বন্ধ রেখে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে হবে। 5, 30 থেকে 40 সেকেন্ড আসনটি ধরে রাখতে হবে। উপকারিতা কি? এই আসনের করার ফলে হাই ব্লাড প্রেশার, অনিদ্রা, একাগ্রতার অভাব, অল্পেতে উত্তেজিত হয়ে যাওয়া বা রেগে যাওয়া, স্নাবিক পীড়া প্রভৃতি দূরীকরণে এই আসন খুবই কার্যকারী। আরও যেটা বলার যে এই আসন প্রতি আসন করার পরে এই আসন করাটা অবশ্যই করণীয়। এরপরে আছে হলাসন। ভারতীয় হালের মতো এই আসন দেহের আকৃতি হয় বলে এই আসনকে হলাসন বলে। সংস্কৃতে হল কথার অর্থ হচ্ছে হাল বা নাঙল। তো এই হলাসন করার পদ্ধতিগুলি আমরা একটু দেখে নিই। প্রথমে চিত হয়ে শুয়ে হাত দুটি শরীরের ঠিক পাশে তালু দুটি মাটি স্পর্শ করে থাকবে। তারপর হাঁটু ও পা ভাঁজ না করে হাতের তালুর উপরে ভর দিয়ে কোমরের নিচের অংশটি উপরে ধীরে ধীরে নিয়ে যেতে হবে। এরপর দুটি পায়ের বৃদ্ধাঙ্গুলিকে মাটিতে স্পর্শ করাতে হবে। এরপর শ্বাসকার্য স্বাভাবিক রাখতে হবে ও আসনটি 30 সেকেন্ডের মতো ধরে রাখতে হবে। তো এই আসনের কী কী উপকারিতা আছে সেগুলো আমরা একটু দেখে নিই। বৃক্ক, যকৃৎ, অগ্নাশয়ের কার্যকারিতা বৃদ্ধি পায়, বাত, অশ্ব থেকে উপশম পাওয়া যায়, থাইরয়েড গ্রন্থিকে সুস্থ রাখে, পিঠের মাংসপেশিকে সুস্থ রাখতে সাহায্য করে, মেরুদণ্ডের নমনীয়তা বজায় রাখে। এরপর আমরা আলোচনা করব চক্রাসন। তো চক্রাসন করার ফলে দেহের আকৃতি চক্রাকার হয় বলে এই আসনের নাম চক্রাসন। তো এই আসন করা পদ্ধতিগুলি আমরা একটু দেখে নিই। পা দুটি জোড়া করে চিত হয়ে শুতে হবে। 2 হাতের কনুই ভেঙে হাতের তালু 2 কাঁধের কাছে মেঝেতে রাখতে হবে।
এবং সেই সঙ্গে দুই পা হাঁটু ভেঙে গোড়ালি সামান্য ফাঁক করে পাছার কাছে আনতে হবে। এরপর হাত ও পায়ের জোর দিয়ে কোমর, পিঠ ও মাথা ভূমি থেকে উঁচুতে তুলতে হবে এবং হাঁটুদ্বয়ের যথাসাধ্য সটান রেখে পা দুটিকে সাধ্য অনুযায়ী মাথার দিকে নিয়ে আসতে হবে এবং 15 সেকেন্ড থাকার পর আস্তে আস্তে আবার পূর্ব অবস্থায় ফিরে আসতে হবে। তো এই আসন করার ফলে কী কী উপকার হয় আমরা একটু দেখে নিই। চক্রাসনের মেরুদণ্ড সবল ও নমনীয় হয়, পিঠের বাত সারাতে সাহায্য করে এবং বুকের গঠন সুন্দর হয়। এরপর আছে সর্বাঙ্গাসন। সংস্কৃতে সর্বাঙ্গ কথার অর্থ হলো সারা শরীর, অর্থাৎ এই আসন অভ্যাসের দ্বারা আমাদের সারা শরীরের অঙ্গগুলি সুস্থ থাকে বলে এই আসনের নাম সর্বাঙ্গাসন। তো এই আসন করার পদ্ধতি আমরা একটু দেখি। প্রথমে পা জোড়া অবস্থায় শরীরের পাশে হাত রেখে মাটির উপর চিত হয়ে শুয়ে পড়তে হবে। এরপর দুটো পায়ের হাঁটুকে সোজা রেখে মাটির সঙ্গে 30 ডিগ্রি কোণে, তারপর 60 ডিগ্রি, তারপরে শেষে 90 ডিগ্রি কোণে নিয়ে যেতে হবে। এরপর ঘাড়ের কাছ থেকে শরীরের উপরের অংশ মাটির সঙ্গে 90 ডিগ্রি কোণে আনতে হবে। দুই হাতের কনুই থেকে ভেঙে পিঠে চেপে রাখতে হবে। এরপর আস্তে আস্তে প্রারম্ভিক অবস্থায় ফিরে আসতে হবে। তো এই সর্বাঙ্গাসনের ফলে কি কি উপকারিতা আছে আমরা একটু দেখে নিই। শিরার মধ্যে দিয়ে রক্ত ভালোভাবে হৃৎপিণ্ডে আসতে পারে, পেটের মধ্যস্থিত যে অঙ্গগুলি সেগুলো সুস্থ থাকে। গলার একটি সুন্দর ব্যায়াম হলো এই সর্বাঙ্গাসন। এবার আমরা আলোচনা করব নৌকাসন নিয়ে। তো এই আসনের অন্তিম পর্যায়ে দেহের আকৃতি নৌকার মতো দেখতে হয় বলে এই আসনের নাম নৌকাসন। তো এই আসনের পদ্ধতি আমরা একটু দেখি। মাটির উপর দুই পা জোড়া করে চিত হয়ে শুতে হবে। হাত দুটি শরীরের পাশে থাকবে এবং হাতের তালু মাটির উপরে থাকবে। ধীরে ধীরে পা দুটিকে মাটির উপরে তুলতে হবে এবং একই সঙ্গে হাত ও শরীরের উপরের অংশকে মাটির উপর এমন উচ্চতায় তুলতে হবে যাতে শরীরের উপরের অংশ অর্থাৎ কোমরের কাছ থেকে এবং পা মাটির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। হাত দুটিকে সোজা পায়ের পাতার দিকে রাখতে হবে। কিছুক্ষণ এই আসনটি অন্তিম অবস্থায় ধরে রাখার পর ধীরে ধীরে শরীরের উপরিভাগ আগে মাটিতে রাখতে হবে, তারপর পা দুটিকে মাটিতে রাখতে হবে। তো এই আসনের পরে কী কী উপকারিতা সেগুলো আমরা একটু দেখি। পেটের মাংসপেশি সুস্থ সবল থাকে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই আসন খুবই উপযোগী। এবার আমরা আলোচনা করব উপুড় হয়ে শোয়া অবস্থায় আসন। তো এই উপুড় হয়ে শোয়া অবস্থায় আসন অসংখ্য আসন আছে, তার ভিতরে আমরা 5টা আসন নিয়ে আলোচনা করব। তো যে 5টা আসন নিয়ে আমরা আলোচনা করব সেগুলি হলো মকরাসন, শলভাসন, ধনুরাসন, ভুজঙ্গাসন, ময়ূরাসন। মকরাসন কুমির জাতীয় এক শ্রেণীর জলচর জীবের নাম হলো মকর। তো এই শ্রেণীর প্রাণীর বৈশিষ্ট্য হলো এরা শীতকালে সাধারণত লেজ তুলে রোদ খায়। তো এই আসনটির সাথে এই প্রাণীর সাদৃশ্য আছে বলে এই আসনের নাম মকরাসন। তো এই আসনের পদ্ধতি আমরা একটু দেখি। প্রথমে বুকের উপর ভর করে উপুড় হয়ে মাটিতে শুতে হবে এবং পা দুটি জোড়া অবস্থায় থাকবে। এরপর হাত দুটি কনুই থেকে ভাঁজ করে মাথার সামনে পরস্পর পরস্পরের কনুই ধরে, অর্থাৎ বাম হাত ডান কনুই এবং ডান হাত দিয়ে বাম কনুই ধরে দৃঢ়বদ্ধ করতে হবে। এরপর পা দুটি জোড়া অবস্থায় সোজা করে সাধ্যমতো উপরে তুলতে হবে। আসনটি ভালো অভ্যাস হলে 1 মিনিট আসনটি ধরে থেকে তারপর পা দুটি নামিয়ে রাখতে হবে। কিছুক্ষণ বিশ্রামের পর পুনরায় এই আসনটি অভ্যাস করতে হবে। অনুরূপভাবে প্রতিদিন 2 থেকে 3 বার আসনটি অভ্যাস করা যেতে পারে। তো এই আসনের উপকারিতা কী কী আছে আমরা একটু দেখি। ক্ষুধা বৃদ্ধি পায়, অম্লরোগ বিতাড়িত হয় এবং শারীরিক যে শক্তি সেগুলি বর্ধিত হয় ইত্যাদি। শালভাসন। শালভাসন এটি সংস্কৃত শব্দ শব থেকে এসেছে, যার অর্থ পতঙ্গ বা পঙ্গপাল। তো এই আসনটি করার ফলে দেহের আকৃতি পতঙ্গ বা পঙ্গপালের রূপ হয় বলে এই আসনের নাম শালভাসন। তো এই আসন করার পদ্ধতি আমরা একটু দেখি। প্রথমে থুতনি মাটিতে রেখে উপুড় হয়ে শুতে হবে এবং হাত দুটি শরীরের পাশে থাকবে। হাতের তালু উপরের দিকে, পা দুটি জোড়া অবস্থা এবং পায়ের ছোট বাইরের দিকে থাকবে। এরপর ধীরে ধীরে পা দুটিকে 45 ডিগ্রি কোণে
মাটি থেকে উপরে তুলতে হবে এবং অন্তিম অবস্থায় কিছুক্ষণ ধরে রাখতে হবে। এরপর ধীরে ধীরে প্রারম্ভিক অবস্থায় ফিরে আসতে হবে। প্রথম আসনটি 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে এবং খুব ভালোভাবে অভ্যস্ত হয়ে গেলে 5 থেকে 7 বার আসনটি করা যেতে পারে। এই আসনের কী কী উপকারিতা আছে আমরা একটু দেখি। পেটের মাংসপেশি যে শক্তি, সে শক্তি বৃদ্ধি পায়, হাত পায়ের বাত, কোষ্ঠবদ্ধতা ইত্যাদি সারাতে সাহায্য করে। ধনুরাসন, অর্থাৎ এই আসন করার ফলে দেহের আকৃতি ধনুকের রূপ হয় বলে এই আসনের নাম ধনুরাসন। এই আসন করার পদ্ধতি আমরা একটু দেখি। প্রথমে উপর হয়ে শুয়ে পা দুটি হাঁটুর কাছ থেকে ভাঁজ করে গোড়ালি দুটি জোড়াভাবে নিতম্বের কাছে আনুন। এবার দু হাত দিয়ে পায়ের গোছা দুটো বেশ শক্ত করে ধরে বুক ও উরু মাটি থেকে উপরের দিকে টেনে তুলুন। তলপেট মাটিতে ঠেলে থাকবে, দৃষ্টি সামনে ও ঘাড় পিছন দিকে হেলে থাকবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস মনে মনে 10 থেকে ক্রমশ বাড়িয়ে 30 গুণ 3 বার অভ্যাস করুন। প্রতিবারের পর উপর হয়ে শুয়ে শবাসনে বিশ্রাম নিন। এই আসনে কী কী উপকার হয় আমরা একটু দেখি। কোষ্ঠবদ্ধতা, ক্ষুধা, মন্দা, অম্বল ও কোমরের ব্যথা ইত্যাদি কমাতে যেমন সাহায্য করে, তেমনি মেরুদণ্ড ও পিঠের পেশির নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে। ভুজঙ্গাসন, সাপ যখন ফনা ধরে তখন শরীরের ঊর্ধ্বাংশকে উঁচুতে তুলে যেভাবে পিছনের দিকে বাঁকায়, এই আসনের সঙ্গে তার সাদৃশ্য পাওয়ার জন্য এই আসনের নাম ভুজঙ্গাসন। তো এই আসন করার পদ্ধতি আমরা একটু দেখি। প্রথমে উপর হয়ে শুয়ে পা ও হাঁটু না ভেঙে প্রসারিত অবস্থায় এবং গোড়ালি প্রসারিত অবস্থায় থাকবে। তারপর দুটি হাত পেটের সাথে স্পর্শ অবস্থায় রেখে দুটি হাত ও পেটের পেশির উপরে ভর দিয়ে ধীরে ধীরে শরীরের উপরের অংশকে সামনের দিকে তুলতে হবে এবং শেষে নিঃশ্বাস ও প্রশ্বাস স্বাভাবিক রেখে আসনটি 30 সেকেন্ড ধরে রাখতে হবে। তো এই আসনের ফলে কী কী উপকার হয় আমরা একটু দেখি। পেটের পেশির সবলতা শক্তি বৃদ্ধি পায়, বৃক্ক যকৃৎ পেটের অন্তঃক্ষরা গ্রন্থির কার্যক্ষমতা বৃদ্ধি পায়, পেটের চর্বি কমাতে সাহায্য করে এবং ব্যাক পেইন থেকে উপশম পাওয়া যায়, মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে ইত্যাদি। ময়ূরাসন, 2 হাতের তালু মাটিতে রেখে কনুইর উপর দেহের সমস্ত ওজন চাপিয়ে সমস্ত শরীরকে শক্ত দণ্ডের মতো ভূমির সমান্তরালে অবস্থানে এনে ময়ূরের ভঙ্গিমা করা হয় বলে এই আসনের নাম ময়ূরাসন। তো ময়ূরাসন করার পদ্ধতি আমরা একটু দেখি। 2 হাঁটু মাটিতে রেখে পায়ের উপরে বসতে হবে। এরপর কনুই ভাঁজ করে 2 হাতের তালু ঘুরিয়ে এমনভাবে মাটির উপরে রাখা হয় যাতে হাতের আঙুলগুলি শরীরের দিকে থাকে। এরপর সামনের দিকে শরীরের ঝুঁকিয়ে কনুই দুটিকে নাভির দুপাশে হালকাভাবে লাগাতে হবে। এরপর পা দুটি জোড়া অবস্থায় সোজা করে পিছনের দিকে ছড়িয়ে সমস্ত শরীর টানটান অবস্থায় আনতে হবে। এরপর ধীরে ধীরে শরীরের উপরের ভাগ সামনের দিকে এগিয়ে নিয়ে কনুইয়ের উপর শরীরের ভারসাম্য রক্ষা করতে হবে। এরপর চূড়ান্ত অবস্থায় সমস্ত শরীরকে দণ্ডের মতো শক্ত করে ভূমির সমান্তরালে ধরে রাখতে হবে। এইভাবে আসনের অন্তিম দশায় স্বাভাবিক অবস্থায় কিছুক্ষণ ধরে রাখার পর আস্তে আস্তে হাঁটু দুটি মাটিতে নামিয়ে এনে শরীরের ওজন পিছনে সরিয়ে প্রারম্ভিক অবস্থায় ফিরে আসতে হবে। তো এই আসনের ফলে কী কী উপকার হয় আমরা একটু দেখি। হজম ক্ষমতায় বৃদ্ধি পায়, কবজি ও কনুইয়ের শক্তি বৃদ্ধি পায়, হৃৎপিণ্ড ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি করে। তবে হৃদরোগীদের বা উচ্চ রক্তচাপ থাকলে এই আসনটি কখনোই করা উচিত নয়। বসা অবস্থায় আসন, বসা অবস্থায় অনেকগুলো আসন আছে, তো আমরা এখানে 5টি আসন নিয়ে আলোচনা করব। যেমন পদ্মাসন, বজ্রাসন, শশাঙ্গাসন, উষ্ট্রাসন এবং গোমুখাসন। পদ্মাসন, পদ্মাসন হলো ধ্যানে বসার একটি উপযুক্ত আসন। এই আসনটি দূর থেকে দেখলে মনে হয় পদ্ম ফুলের মতো, তাই এই আসনের নাম পদ্মাসন। তো এই আসন করার পদ্ধতি আমরা একটু দেখি। পা দুটো জোড়া অবস্থায় লম্বা করে মেলে বসতে হবে। হাতের চেটো দুটো শরীরের দুপাশে মাটির উপরে থাকবে। হাতের আঙুলগুলি সামনের দিকে থাকবে। ডান পাকে হাঁটুর কাছ থেকে ভাঁজ করে বাম পায়ের উরুর উপর এমনভাবে রাখতে হবে যেন ডান পায়ের গোড়ালি পেটের তলদেশকে স্পর্শ করে। একইভাবে বাম পাকে হাঁটু থেকে ভাঁজ করে ডান উরুর উপর রাখতে হবে। এরপর হাত দুটি দু পায়ের হাঁটুর উপর আধ ভাঙা অবস্থায় রাখতে হবে। মেরুদণ্ড সোজা ও চোখ বন্ধ থাকতে হবে।
যতক্ষণ স্বাভাবিক অবস্থায় বসা যায় ততক্ষণ এই আসনটি অভ্যাস করা যেতে পারে। তো এই আসনটির ফলে কি কি উপকার হয় আমরা একটু দেখি। মানসিক দৈহিক ক্লান্তি দূর করতে সহায়তা করে। এই আসনের দ্বারা ভালো মনোসংযোগ করা যায়। এরপরে আছে বজ্রাসন। এই আসন অভ্যাসে শরীরের নিম্নাঙ্গ বজ্রের মতো সুদৃঢ় হয় বলে তাই এই আসনের নাম বজ্রাসন। এই আসন করার পদ্ধতিগুলো আমরা একটু দেখি। পা দুটি জোড়া অবস্থায় সোজা করে সামনের দিকে মেলে বসতে হবে। তারপর হাত দুটি শরীরের পাশে থাকবে। বাম পা হাঁটু থেকে ভেঙে পায়ের পাতাটিকে বাম পাশের যে পশ্চাৎভাগের নিচে রেখে বসতে হবে। পায়ের চেটো উপরের দিকে থাকবে। অনুরূপভাবে ডান পায়ের ক্ষেত্রেও করতে হবে। হাঁটু দুটি সোজা থাকবে এবং বাম হাত বাম হাঁটুর উপর এবং ডান হাত ডান হাঁটুর উপর রাখতে হবে। চোখ বন্ধ করে এবং শরীর সোজা রেখে স্বাভাবিক অবস্থায় যতক্ষণ আসনটি করা যায় ততক্ষণ করতে হবে। তো এই আসনের ফলে কী কী উপকার আছে আমরা একটু দেখি। এই আসন অভ্যাসে ডিম্বাশয় ও শুক্রাশয়কে সুস্থ সবল রাখে, মনের একাগ্রতা বাড়াতে সাহায্য করে, গোড়ালির অস্থিসন্ধির নমনীয়তা বাড়াতে সাহায্য করে। শশাঙ্গসন। শশক বা খরগোশ ভয় পেয়ে যেমন মুখ লুকিয়ে রাখে, এই আসনটির সঙ্গে তার কিছুটা সাদৃশ্য আছে বলে এই আসনের নাম শশাঙ্গসন বা শশকাসন। তো এই আসনের পদ্ধতি আমরা একটু দেখি। প্রথমে বজ্রাসনে বসতে হবে। দুই হাত দিয়ে দুই পায়ের গোড়ালি ধরতে হবে। এরপর পায়ের উপর থেকে পাছার উপরে উঠিয়ে পিঠকে বাঁকিয়ে শ্বাস ত্যাগ করতে করতে মাথাকে দুই হাঁটুর সামনে মাটির সংলগ্ন করতে হবে। এরপর পিঠকে এমনভাবে বাগাতে হবে যাতে হাত দুটি সোজা টান টান থাকে এবং অন্তিম অবস্থায় 5 থেকে 10 সেকেন্ড শ্বাস বন্ধ রেখে মাথাকে মাটির সঙ্গে লাগিয়ে রাখতে হবে। এরপর শ্বাস নিতে নিতে পূর্বের অবস্থায় ফিরে আসতে হবে। অনুরূপভাবে আসনটি 4 থেকে 5 বার করা হয়। উপকারিতা: থাইরয়েড, টনসিল, পিটুইটারি ইত্যাদি গ্রন্থির সুস্থ সবলতা বিধানে সহায়তা করে, যৌন সংক্রান্ত রোগে সহায়তা করে এবং মেরুদণ্ডের স্নায়ু ও পেশির সবল রাখতে সহায়তা করে। উষ্ট্রাসন। উষ্ট্রাসন অর্থাৎ এই আসনটি করার পরে দেহটি উট বা উষ্ট্রের মতো দেখতে হয় বলে এই আসন নাম উষ্ট্রাসন। এই আসন পদ্ধতিগুলি আমরা একটু দেখি। প্রথমে হাঁটু দুটি ভেঙে পা দুটিকে পিছনে করে হাঁটুর উপর ভর দিয়ে শরীর সোজা করে অর্ধদণ্ডমান অবস্থায় দাঁড়াতে হবে। দৃষ্টি থাকবে সামনের দিকে এবং পায়ের পাতা মাটিতে লাগানো থাকবে। এরপর বুকটিকে উঁচু রেখে মাথাটিকে পিছনের দিকে নিয়ে যেতে হবে। এরপর বাম হাত দিয়ে বাম পায়ের গোড়ালি এবং ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি ধরে বুকটিকে উঁচুতে রেখে পাছাটিকে উপরের দিকে ঠেলে দিতে হবে এবং অন্তিম অবস্থায় শ্বাস বন্ধ করে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখতে হবে। এরপর শ্বাস নিতে নিতে পূর্বের অবস্থায় ফিরে আসতে হবে। এই আসনের কী কী উপকারিতা আছে আমরা একটু দেখি। মেরুদণ্ড নমনীয় রাখতে সাহায্য করে, বুকের খাঁচা প্রসারিত হয় ও পুজোভাব কমে, কোষ্ঠবদ্ধতা রোগ দূর করতে সহায়তা করে। মুখ আসন অর্থাৎ এই আসন দেখতে অনেকটা গরুর মুখ বা মাথার মতো, তাই এই আসনের নাম গোমুখ আসন। পদ্ধতি: পা দুটিকে সামনের দিকে ছড়িয়ে মেরুদণ্ড সোজা রেখে বসতে হবে। এরপর ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে বাম পায়ের হাঁটুর উপর দিয়ে নিয়ে আসতে হবে এবং পায়ের গোড়ালি বাম দিকের নিতম্বকে স্পর্শ করবে। এবার বাম পা হাঁটু থেকে ভাঁজ করে পায়ের গোড়ালিকে ডান দিকে নিতম্বের স্পর্শ করাতে হবে। বাম হাঁটুর ঠিক উপরে ডান হাঁটু থাকবে। এরপর ডান হাতের মাথার উপরে তুলে কনুই থেকে ভাঁজ করে পিঠের উপর নামাতে হবে এবং বাম হাতের বাম দিক দিয়ে ঘুরিয়ে ডান হাতের আঙুলগুলির সঙ্গে বাম হাতের আঙুলগুলি মুখের মতো ধরতে হবে। মেরুদণ্ড ও মাথা সোজা থাকবে এবং দৃষ্টি সামনের দিকে থাকবে। এই আসন অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে। চূড়ান্ত অবস্থায় 20 থেকে 30 সেকেন্ড রাখার পর পুনরায় অনুরূপভাবে হাত ও পা বদল করে 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে। তো এই আসনের ফলে কী কী উপকার হয় আমরা একটু দেখি। এই আসন মেরুদণ্ডকে সোজা ও সবল করে, কুচিন্তা কুভাবনা দূর করতে সাহায্য করে,
দুর্বলতা ও ক্লান্তি দূর করতে সহায়তা করে। এবার আমরা আলোচনা করব দাঁড়ানো অবস্থায় আসন নিয়ে। তো দাঁড়ানো অবস্থায় অসংখ্য আসন আছে, তো তার ভিতরে আমরা 5টি আসন নিয়ে আলোচনা করব, যেমন তাড়াসন, বৃক্ষাসন, ত্রিকোণাসন, উড্ডয়ন এবং পদহস্তাসন। তাড়াসন। এই আসন আমাদের শরীরে তালগাছের মতো আকৃতি ধারণ করে বলে এই আসনের নাম তাড়াসন। তো তাড়াসনের পদ্ধতিগুলো আমরা একটু দেখি। শরীরের পাশে হাত রেখে পা জোড়া অবস্থায় সোজা হয়ে দাঁড়াতে হবে। চোখের দৃষ্টি সামনের দিকে থাকবে। এরপর দুই হাতের আঙুলগুলি পরস্পর আবদ্ধ অবস্থায় রেখে হাতের কনুই না ভেঙে হাত দুটিকে মাথার উপরে নিয়ে যেতে হবে এবং হাতের তালু আকাশের দিকে থাকবে। এরপর দুই পায়ের গোড়ালি তুলে পায়ের পাতার উপর দাঁড়াতে হবে। কিছুক্ষণ আসনটি অন্তিম অবস্থায় ধরে রাখার পর আসনটি ছাড়ার সময় প্রথমে গোড়ালিকে মাটিতে স্পর্শ করতে হবে, পরে হাত দুটি শরীরের পাশে নিয়ে আসতে হবে। উপকারিতা কি? উচ্চতা বাড়াতে সাহায্য করে, মেরুদণ্ড নমনীয় রাখতে সাহায্য করে এবং মেরুদণ্ডের যে কোনো ব্যথা দূর করতে সাহায্য করে। বৃক্ষাসন, অর্থাৎ এই আসনটির অন্তিম পর্যায়ে বৃক্ষ বা গাছের রূপ হয় বলে এই আসনটির নাম বৃক্ষাসন। পদ্ধতি: পা দুটি জোড়া করে সোজা অবস্থায় দাঁড়াতে হবে, হাত দুটি শরীরের পাশে থাকবে। এরপর ডান পায়ের হাঁটু ভেঙে ডান পায়ের তলদেশ বাম পায়ের উরুর গোড়ার রাখতে হবে। হাত দুটিকে নমস্কারের মতো জোড়া করে বুকের সামনে অথবা হাতের কনুই না ভেঙে হাত দুটি মাথার উপর নিয়ে যেতে হবে। অন্তিম অবস্থায় চোখ বন্ধ করতে হবে। কিছুক্ষণ আসনটি অন্তিম অবস্থায় ধরে রাখার পর চোখ খুলতে হবে। এরপর স্বাভাবিক অবস্থায় দাঁড়াতে হবে। উপকারিতা: পায়ের শক্তি বৃদ্ধি করে, মনোসংযোগ বাড়াতে সাহায্য করে। ত্রিকোণাসন, অর্থাৎ এই আসনটি করার পর দেহের আকৃতি ত্রিভুজ বা ত্রিকোণের রূপ হয় বলে এই আসনটির নাম ত্রিকোণাসন। তো এই আসনের পদ্ধতি: নিজের সুবিধা মতো পা দুটিকে 1 ফুট বা 2 ফুট করে দাঁড়াতে হবে। অতঃপর হাঁটু দুটি না ভেঙে পা সোজা রেখে মেরুদণ্ড বাঁকিয়ে বাম হাত দিয়ে বাম পাকে স্পর্শ করতে হবে। ডান হাত কাঁধ বরাবর সোজা করে ঊর্ধ্বমুখী রাখতে হবে এবং ঘাড় এমনভাবে ঘোরাতে হবে যাতে দুটি ডান হাতের আঙুলের অগ্রভাগ অভিমুখে নিবদ্ধ থাকে। কিছুক্ষণ অন্তিম অবস্থায় থাকার পর পুনরায় সোজা হয়ে দাঁড়াতে হবে। এইভাবে হাত পরিবর্তন করে আসনটি পুনরায় অভ্যাস করতে হবে, অর্থাৎ ডান হাত দিয়ে ডান পা স্পর্শ করতে হবে এবং বাম হাত কাঁধ বরাবর সোজা ঊর্ধ্বমুখী রেখে আঙুলের অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করতে হবে। উপকারিতা: মেরুদণ্ড নমনীয় করে, দেহের যৌবন শক্তি ধরে রাখতে সহায়তা করে, ক্ষুধা বৃদ্ধি করতে সহায়তা করে। উড্ডয়ন পদ্ধতি: পা দুটি 1 ফুট বা 1.5 ফুট ফাঁকা করে দাঁড়াতে হবে। হাত দুটি হাঁটুর উপরে থাইয়ে রাখতে হবে। এরপর মাথা, ঘাড় ও বুক সামনের দিকে কিছুটা নত করতে হবে। এবার ধীরে ধীরে শ্বাস ত্যাগ করতে করতে এমনভাবে শ্বাস ত্যাগ করতে হবে যাতে পেট একেবারে খালি হয়ে যায়। শ্বাস ত্যাগ করার সঙ্গে সঙ্গে শ্বাস গ্রহণ বন্ধ রেখে বস্তিপ্রদেশ ও উদরপ্রদেশকে মেরুদণ্ডের দিকে আকর্ষণ করতে হবে। এমনভাবে উদর আকর্ষণ করতে হবে যাতে পেট পিঠে প্রায় লেগে যায়। যতক্ষণ সম্ভব ততক্ষণ শ্বাসরুদ্ধ করে রাখতে হবে। যখন আর শ্বাসরুদ্ধ করে রাখা সম্ভব হবে না তখন সংকোচন শিথিল করে দম ভরে শ্বাস টেনে নিতে হবে। খালি পেটে এটি অভ্যাস করতে হবে। উপকারিতা: এই আসন অভ্যাসে উদরের স্নায়ুপেশি সবল হয় এবং যকৃৎ সুস্থ থাকে। মহিলাদের ঋতুর গোলযোগ এবং স্বাদস্রাব নিবারণে বিশেষ উপযোগী। এরপর আমরা আলোচনা করব পদহস্তাসন পদ্ধতি। পা দুটি জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে এবং হাত দুটি শরীরের পাশে থাকবে। হাতের তালুকে নিচের দিকে রেখে হাত দুটিকে দুই পাশে থেকে ধীরে ধীরে উপরে তুলতে হবে। এরপর হাত দুটি সোজা রেখে কানের সঙ্গে লাগাতে হবে এবং হাতের তালু দুটি সামনের দিকে থাকবে। কোমর থেকে উপরের অংশটাকে ভেঙে ধীরে ধীরে সামনে নিচের দিকে নামাতে হবে। হাঁটু কখনোই ভাঙা চলবে না। হাত দিয়ে পায়ের বুড়ো আঙুল দুটি ধরে
কপালকে হাঁটুর সঙ্গে ঠেকাতে হবে। এই অবস্থায় কিছুক্ষণ থাকতে হবে। কপালকে হাঁটুর থেকে তুলে এবং সেই সঙ্গে হাত দুটি মাটি থেকে তুলে সোজা অবস্থায় ফিরে আসতে হবে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে 3 থেকে 4 বার আসনটি অভ্যাস করতে হবে। উপকারিতা: উরু ও পেটের পেশি সবল ও মস্তিষ্কের অতিরিক্ত রক্ত চলাচল করতে বিশেষভাবে সহায়তা করে। কন্টেন্ট বা সূচিপত্র অনুযায়ী দ্বিতীয় ভাগে ছিল ক্রিয়া। এবার আমরা সেই ক্রিয়া নিয়ে আলোচনা করব। ষটকর্ম বা ক্রিয়া: হঠযোগের ষটকর্ম বা 6টি শোধন কৌশলের মাধ্যমে শরীরকে শক্তিশালী ও সুস্থ করা হয়। এখানে ষট মানে 6, কর্ম মানে একটি পদ্ধতি বা কৌশল। তো ক্রিয়ার যে ভাগগুলো আছে সেগুলো আমরা একটু বলি। ধৌতি, নীতি, ত্রাটক, নৌলি, কপালভাতি, বস্তি এবং অগ্নিসার। তো এই ক্রিয়ার ভিতরে 5টি ক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব: ধৌতি, নীতি, ত্রাটক, নৌলি এবং কপালভাতি। ক্রিয়ার প্রথম ভাগে আছে ধৌতি। প্রণালী: প্রথমে খালি পেটে 1 থেকে 2 লিটার জল পান করতে হবে। এরপর একটি 30 ফুট লম্বা সুতির বস্ত্র প্রথমে লবণ জলে ডুবিয়ে সুতিবস্ত্রটিকে সাবধানে গিলতে হবে। এরপর ধীরে ধীরে টেনে বের করতে হবে, যার ফলে পাকস্থলী এবং খাদ্যনালীর ভিতরে আস্তরণ পরিষ্কার হবে। উপকারিতা: পাকস্থলী সঞ্চিত দূষিত অম্ল, পিত্ত ও শ্লেষ্মা ইত্যাদি এই ধৌতির ফলে দেহে থেকে বের হয়ে যায়। ক্রিয়ার আরেকটি ভাগ হলো নেতি। প্রণালী: বড় মুখওয়ালা বাটিতে জল নিয়ে এই জল নাসাপুর দিয়ে আকর্ষণের চেষ্টা করতে হবে। এই ক্রিয়াটি ভালোভাবে অভ্যস্ত হলে আমরা মুখ দিয়ে যেভাবে অনায়াসে জল পান করি, নাসাপুর দিয়েও তেমনি সহজে জল পান করা যাবে। প্রত্যহ 25 থেকে 100 মিলি জল নাক দিয়ে পান করতে হবে। এই ক্রিয়া নিষ্ঠার সঙ্গে 2 থেকে 4 মাস অভ্যাস করা উচিত। উপকারিতা কি? মাথা ঠান্ডা থাকে, মাথার যন্ত্রণা হয় না, দেহকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। এরপরে নৌলি। নৌলি হলো পেটের পেশির বাম দিক ও ডান দিক মন্থনের অনুশীলন। প্রণালী: পা সামান্য ফাঁকা করে সোজা হয়ে দাঁড়াতে হবে। নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিতে হবে। সামনে সামান্য ঝুঁকে এবং পিঠ সোজা রেখে মুখ দিয়ে শ্বাস ছাড়তে হবে। হাঁটু সামান্য ভেঙে হাত দুটি থাইয়ের উপর রাখতে হবে। এরপর রেক্টাস অ্যাবডোমিনাস পেশিকে সংকুচিত করে পেটের 2 পাশে এবং চক্রাকারে ঘোরাতে হবে। উপকারিতা: পেটের পেশি শক্তিশালী করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষভাবে সাহায্য করে। এরপর আছে ত্রাটক প্রণালী। মাটিতে বা চেয়ারে সোজা হয়ে স্বাচ্ছন্দ্যভাবে বসতে হবে। চোখ থেকে 1 বা 2 ফুট দূরত্বে চোখের সমান্তরালে একটি জ্বলন্ত মোমবাতি বা প্রদীপ রাখতে হবে। এরপর জ্বলন্ত মোমবাতি বা প্রদীপের শিখার অবিচলিত বা স্থিরভাবে তাকিয়ে থাকতে হবে। যখন চোখ ক্লান্ত হবে তখন ধীরে ধীরে চোখ বন্ধ করতে হবে এবং শিথিল অবস্থায় রাখতে হবে। উপকারিতা: অনিদ্রা দূর করে। এটি মানসিক ও স্নায়বিক স্থায়িত্বের উন্নতি ঘটাতে সহায়তা করে। এরপরে আছে কপালভাতি প্রণালী। যে কোনো ধ্যানাত্মক আসনের সুবিধা মতো বসে এই ক্রিয়াটি করতে হবে। কপালভাতিতে শুধুমাত্র শ্বাসকে জোর করে বাইরে ছাড়ার উপরে মনোযোগ দিতে হবে। শ্বাসকে ভিতরে ভরার চেষ্টা করা হয় না। স্বাভাবিকভাবে যতটা শ্বাস ভিতরে চলে যায় বা যেতে দেওয়া হয়, কিন্তু পূর্ণ একাগ্রতা শ্বাসকে বাইরে ছাড়ার উপরেই থাকবে। এই ক্রিয়াটি কমপক্ষে 5 মিনিট পর্যন্ত অভ্যাস করা উচিত। উপকারিতা কি? মস্তিষ্ক এবং মুখমণ্ডলের তেজ, আভা ও সৌন্দর্য বেড়ে ওঠে। সমস্ত প্রকারের কফ রোগ, হাঁপানি, অ্যালার্জি, সাইনাস ইত্যাদি রোগ দূর হয়। মুদ্রা। মুদ্রা হলো হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের একটি প্রতীক বা শাস্ত্রীয় আচার পালন পদ্ধতি। যদিও কিছু মুদ্রা সমগ্র শরীর জড়িত, আবার কিছু মুদ্রা হাত ও আঙুলের সঙ্গে সঞ্চালিত হয়। মুদ্রা হলো স্বাস্থ্যসনের প্রকারভেদ। স্বাস্থ্যসনের মুখ্য উদ্দেশ্য হলো দেহের পেশি ও
ও স্নায়ুতন্ত্রকে সুস্থ সবল করা। মুদ্রার প্রধান কাজ হলো অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থিসমূহের সক্রিয় ও সবল করা। তো আমরা মুদ্রা কয় প্রকার আমরা একটু দেখি। মুদ্রা হলো মহামুদ্রা, মহাবদ্ধ মুদ্রা, যোগ মুদ্রা, বিপরীতকরণী মুদ্রা, শক্তিচালিনী মুদ্রা, মহাবেদ মুদ্রা, বজ্রলী মুদ্রা, খেচুরি মুদ্রা, জনি মুদ্রা, উড্ডীয়ানবদ্ধ মুদ্রা, জালন্ধর বদ্ধ মুদ্রা, মূলবদ্ধ মুদ্রা। মুদ্রার প্রথম ভাগে আছে মহামুদ্রা। তো এই মহামুদ্রার প্রণালী আমরা একটু দেখি। বাম পায়ের গোড়ালি জনিমণ্ডলে দৃঢ়ভাবে সংলগ্ন করতে হবে। ডান পা সামনে প্রসারিত করতে হবে। উভয় হাত দ্বারা ডান পায়ের আঙুলগুলি ধরতে হবে এবং হাঁটু যেন মাটিতে স্পর্শ করে থাকে। চিবুক কণ্ঠকূপে নিবদ্ধ রাখতে হবে। তারপর শ্বাস গ্রহণের সঙ্গে সঙ্গে কুহুনাড়িকে বা সেক্স নার্ভ আকর্ষণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত শ্বাস গ্রহণ করা হয় বা হবে ততক্ষণ পর্যন্ত আকর্ষণ অব্যাহত রাখতে হবে এবং তারপর শ্বাস ত্যাগের সঙ্গে সঙ্গে আকর্ষণ শিথিল করতে হবে। এই নিয়মে 10 থেকে 20 বার এটি অভ্যাস করতে হবে। তো এই মুদ্রার উপকারিতা কী আছে আমরা দেখি। ধারণ শক্তি বর্ধিত করে, কোষ্ঠবদ্ধতা রোগ দূর করে এবং স্বপ্নদোষ নিবারণ করে। এরপর আছে মহাবদ্ধ মুদ্রা। তো এই মহাবদ্ধ মুদ্রার কী কী প্রণালী আমরা একটু দেখি। সিদ্ধাসনে অর্থাৎ বাম পায়ের গোড়ালি জনীয় স্থানে এবং ডান পায়ের গোড়ালি জননেন্দ্রিয় মূলের উপর অংশে স্থাপন করে বসতে হবে। তারপর শ্বাস গ্রহণের সঙ্গে সঙ্গে কুহুনাড়িকে ধীরে ধীরে আকর্ষণ করতে হবে। আকর্ষণের ফলে জননেন্দ্রিয় সহ পুরুষের অ্যান্ড্রোকোষ এবং মেয়েদের জরায়ু সংকুচিত হবে এবং কিছুটা উপরে উঠবে। তারপর শ্বাস ত্যাগের সঙ্গে সঙ্গে সব কিছু শিথিল করে দিতে হবে। এভাবে 10 থেকে 20 বার কুহুনাড়িকে সংকুচিত ও প্রসারিত করতে হবে। উপকারিতা কি? এই মুদ্রাটি পুরুষদের পিতৃগ্রন্থি এবং মেয়েদের মাতৃগ্রন্থি সুস্থ সবল রাখে এবং মানসিক অবসাদ দূর করে। যোগ মুদ্রা প্রণালী। প্রথমে পদ্মাসনে বসতে হবে। যারা পদ্মাসনে বসতে অক্ষম তারা বীরাসনে বসতে পারে। হাত দুটিকে পিছনের দিকে বাম হাতের দ্বারা ডান হাতের কবজি ধরতে হবে। মেয়েদের ডান হাত দ্বারা বাম হাতের কবজি ধরবে। তারপর শ্বাস ত্যাগের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে মাথা নিচু করে কপালকে মাটিতে স্পর্শ করাতে হবে। 5 সেকেন্ড শ্বাস বন্ধ রেখে পুনরায় শ্বাস গ্রহণ করতে করতে মাথা ও দেহকে সোজা করে পূর্বের অবস্থায় ফিরে আসতে হবে। এক আসনে বসে অন্তত 7 থেকে 10 বার এই ক্রিয়াটি অভ্যাস করা যেতে পারে। তো এই যোগমুদ্রার কী উপকারিতা আমরা একটু দেখি। প্লীহা ও যকৃৎ সুস্থ রাখে, স্নায়ু গ্রন্থি সবলতা বিধানে সহায়তা করে ইত্যাদি। এরপরে আছে বিপরীতকরণী মুদ্রা। তো প্রণালী আমরা দেখি। মাথাকে মাটি স্পর্শ করে চিত হয়ে শুয়ে পড়তে হবে। মাথার নিচে বালিশ বা অন্য কিছু রাখা যাবে না। হাত দুটি শরীরের দুপাশে স্থাপন করতে হবে। পায়ের আঙুলগুলিকে ঊর্ধ্বমুখী করে পা দুটিকে সোজাভাবে বিন্যস্ত করতে হবে। এই অবস্থায় থেকে পা দুটি ধীরে ধীরে ঊর্ধ্বে 30 ডিগ্রির মতো তুলে একটু থামতে হবে। এখন হাতের কনুই ও কবজির উপর শরীরের ভর রেখে কোমর সহ পা দুটিকে আরও উপরে তুলতে হবে। তারপর হাতের কনুই ও কবজিকে স্তম্ভের আকারে স্থাপিত করে 2 হাতের উপর কোমরের ভর রেখে পা দুটিকে সর্বোচ্চ উপরে তুলে কোমরের সমান্তরালে স্থাপন করতে হবে। সাধ্যমতো কিছুক্ষণ এইভাবে ধীরে ধীরে পা নামিয়ে শরীরের পূর্বের অবস্থায় ফিরে আনতে হবে। সম্ভব হলে প্রতিদিন দুবেলায় কিছু সময় চেষ্টা করে এই ক্রিয়াটি আয়ত্ত করতে হবে। ক্রিয়াটি ভালোভাবে আয়ত্ত করলে আর দুবেলা করার প্রয়োজন নেই, তখন শুধুমাত্র ভোরবেলায় করলেই চলবে। পা উঁচুতে তুলে অন্তত 5 মিনিট স্থির থাকতে হবে। তবে এই মুদ্রাটি 3 থেকে 5 মিনিট অভ্যাস করা যেতে পারে। উপকারিতা কি? এই মুদ্রার ফলে যৌবন শক্তি অক্ষুণ্ণ থাকে এবং রক্তশূন্যতা দূর হয় ইত্যাদি। শক্তিচালিনী মুদ্রা। যোগশাস্ত্রে শক্তি শব্দের অর্থ কুণ্ডলিনী। যে মুদ্রায় কুণ্ডলিনী
উদ্বুদ্ধ হয়ে ঊর্ধ্বে চালিত হয় তারই নাম শক্তিচালিনী মুদ্রা। তো এই মুদ্রার প্রণালী আমরা একটু দেখি। প্রথমে পদ্মাসনে বা গোমুখাসনে বসতে হবে। তারপর শ্বাস গ্রহণের সঙ্গে সঙ্গে শাখা প্রশাখা সহ কুহু ও সঙ্গিনী নাড়ি ঊর্ধ্বে আকর্ষণ করতে হবে। আকর্ষণের ফলে জননেন্দ্রিয়মূলের উপরাংশে নাভিপ্রদেশ ও উদর কিছুটা সংকুচিত হবে, মেরুদণ্ড নিকটবর্তী হয়। এই অবস্থায় সাধ্যমতো 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত অবরুদ্ধ রেখে শ্বাস ত্যাগের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে দেহকে শিথিল করতে হবে। তো এই আসনের উপকারিতা কী আছে আমরা একটু দেখি। হার্নিয়া, অর্জিন, কোষ্ঠকাঠিন্য, অন্ত্রে ফোড়া ইত্যাদি রোগ আক্রমণ থেকে দেহকে রক্ষা করে। এই মুদ্রা অভ্যাসকারী কখনোই কলেরা বা বসন্তের মতো মারাত্মক রোগ হয় না। প্রাণায়াম। অষ্টযোগের চতুর্থ অঙ্গ হলো এই প্রাণায়াম। শ্বাস ও প্রশ্বাসের গতিকে যখন বিচ্ছেদ করে দেওয়া হয় তখন তাকে প্রাণায়াম বলে। বিচ্ছেদ মানে নিয়ন্ত্রণ করা। শ্বাস ও প্রশ্বাসের গতিকে নিয়ন্ত্রণ করাকেই প্রাণায়াম বলে। তো প্রাণায়াম কয় প্রকার আমরা একটু দেখি। ভস্ত্রিকা, চন্দ্রভেদী, কপালভাতি, বাহ্য, অনুলোম বিলোম, ভ্রামরী, সূর্যভেদী, প্লাবিনী, উজ্জায়ী, শীতলী, শীতকারী, মূর্ছা প্রাণায়াম প্রভৃতি। ভস্ত্রিকা প্রাণায়াম। কোনো ধ্যানাত্মক আসনের সুবিধা অনুযায়ী বসে 2 নাক দিয়ে শ্বাসকে পুরো ভিতরে ডায়াফ্রাম পর্যন্ত ভরা এবং বাইরেও পুরো শক্তির সঙ্গে শ্বাস ছাড়াকে ভস্ত্রিকা প্রাণায়াম বলে। এই প্রাণায়ামকে নিজের সামর্থ্য অনুযায়ী 3 প্রকারের করা যেতে পারে, যথা মৃদু গতিতে, মধ্য গতিতে এবং তীব্র গতিতে। যেসব ব্যক্তির ফুসফুস ও হৃৎপিণ্ড দুর্বল তাদের মৃদু গতিতে রেচক এবং পূরক করে এই প্রাণায়াম করা উচিত। সুস্থ ব্যক্তি এবং পুরানো অভ্যাসকারীদের ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের গতি বাড়িয়ে মধ্যম এবং তারপর তীব্র গতিতে ভস্ত্রিকা প্রাণায়াম করা উচিত। এই প্রাণায়াম 3 থেকে 5 মিনিট পর্যন্ত করা উচিত। উপকারিতা কী আছে? সর্দি কাশি, অ্যালার্জি, শ্বাসরোগ, হাঁপানি, সাইনাস, কফ ঘটিত রোগ, হৃৎপিণ্ড মস্তিষ্কের আরোগ্য লাভ, থাইরয়েড, টনসিল ইত্যাদি রোগ থেকে অব্যাহতি পাওয়া যায়। এছাড়া প্রাণ ও মন স্থির থাকে। চন্দ্রভেদী প্রাণায়াম প্রণালী কি? এই প্রাণায়ামে বাম নাক দিয়ে পূরক করে তারপর অন্তকুম্ভক করতে হবে। এই প্রাণায়ামে জালন্ধর এবং মূলবদ্ধের সঙ্গে অভ্যাস করাটা উত্তম। তারপর ডান নাক দিয়ে রেচক করতে হবে। এই প্রাণায়ামে সর্বদা চন্দ্রস্বর বা বাম নাক দিয়ে পূরক এবং সূর্যস্বর বা ডান নাক দিয়ে রেচক করা হয়। সূর্যভেদী প্রাণায়ামের ঠিক এর বিপরীত হয়। শীতকালে এই প্রাণায়াম কম করা উচিত। উপকারিতা কি? এই প্রাণায়ামের ফলে মানসিক উত্তেজনা কমায়, শরীরের শিথিলতা এসে ক্লান্তি এবং উষ্ণতা দূর করে। কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম করার সময় মনে এমন বিচার আনা উচিত যে আমরা সেই মুহূর্তে শ্বাস বাইরে ছাড়ছি। সেই মুহূর্তে নিঃশ্বাসের সঙ্গে আমরা আমাদের শরীরের সমস্ত রোগ বাইরে বেরিয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। যে ব্যক্তির যে রোগ আছে সেই দোষ বা বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা, রাগ, দেশ ইত্যাদিকে বাইরে বের করে দেবার ভাবনা করতে করতে রেচক করা উচিত। সাধারণত 3 থেকে 5 মিনিট পর্যন্ত এই প্রাণায়াম অভ্যাস করা উচিত। শুরুতে কপালভাতি প্রাণায়াম করার সময় যখনই ক্লান্তি অনুভব হবে তখন একটু বিশ্রাম করা উচিত। শুরুতে পেট ও কোমর যন্ত্রণা হতে পারে, তবে কিছুদিন অভ্যাস করার ফলে এই যন্ত্রণা ধীরে ধীরে দূর হবে। উপকারিতা কী আছে? অ্যালার্জি, হাঁপানি, শ্বাসরোগ, সাইনাস, আমাশয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। বাহ্য প্রাণায়াম। পদ্মাসনে বসে শ্বাসকে জোরপূর্বক বাইরে বের করে দিতে হবে। শ্বাস বাইরে ছেড়ে মূলবদ্ধ, উড্ডীয়ানবদ্ধ এবং জালন্ধরবদ্ধ লাগিয়ে শ্বাসকে যথাসম্ভব বাইরে আটকে রাখতে হবে। যখন শ্বাস নেওয়ার ইচ্ছা হবে তখন
বদ্ধগুলিকে সরিয়ে ধীরে ধীরে শ্বাস নিতে হবে। শ্বাস ভিতরে নিয়ে সেটাকে আটকে না রেখে আবার আগের মতো শ্বাসক্রিয়ার দ্বারা বাইরে বের করে দিতে হবে। এইভাবে 3 থেকে 21 বার পর্যন্ত অভ্যাস করা যেতে পারে। তো এই বাহ্য প্রাণায়ামে কী কী উপকার পাওয়া যেতে পারে? মনের চঞ্চলতা দূর হয়, বুদ্ধি সূক্ষ্ম ও তীব্রতর হয়ে ওঠে, বীর্যকে ঊর্ধ্বগামী করে তুলে, স্বপ্নদোষ ও শীঘ্র পতন প্রভৃতি ধাতু বিকারের নিবৃত্তি করে। এই প্রাণায়াম শরীরের শোধন করতে সহায়তা করে। অনুলোম বিলোম প্রাণায়াম প্রণালী। প্রথমে পদ্মাসনে বসতে হবে। দেহকে সোজা রেখে হাত দুটি সংশ্লিষ্ট হাঁটুর কাছে রাখতে হবে। এরপর ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান দিকের নাসিকা ছিদ্র বন্ধ করতে হবে। এরপর বাম দিকের নাসিকা ছিদ্র দিয়ে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করতে হবে। শ্বাস পুরো ভিতরে ভরে নেওয়ার পর অনামিকা দিয়ে বাম দিকের নাসিকা ছিদ্র বন্ধ করে ডান দিকের নাসিকা ছিদ্র দিয়ে শ্বাস পুরো বাইরে ছেড়ে দেওয়া উচিত। এরপর ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের গতি প্রথমে মধ্যম, পরে তীব্র করে তোলা উচিত। সাধারণত 3 থেকে 4 মিনিট পর্যন্ত এই প্রাণায়াম অভ্যাস করা যেতে পারে। তো এই প্রাণায়ামের ফলে কী কী উপকার হয় আমরা একটু দেখি। এই প্রাণায়ামের দ্বারা স্নায়ু দুর্বলতা, মূত্ররোগ, বাত, টনসিল, সর্দি জ্বরের মতো ইত্যাদির রোগ দূর করতে সহায়তা করে। এরূপ অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন ও লাইক দিতে ভুলবেন না। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।